গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পিআর চালু হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক বলছে জামায়াত। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে তারা প্রতিহত করবে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সেই আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই, ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। ভোট বানচালে অর্থ ঢালছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি এখনও থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণে 27, বিশেষে 51,000 টাকা বৃদ্ধি। প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা। ব্যয় হবে 5,10,000। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্যে সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক মহল অর্থ খরচ করছে। আর এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। সব চক্রান্ত জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না।
বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। আন্দোলনের কারণে ভোট বাধাগ্রস্ত হবে বিরোধীদের এমন প্রচারণা ভিত্তিহীন। এদিকে একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকে মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল যুগপৎ আন্দোলনে রাজপথে কয়েকটি কর্মসূচিও পালন করে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। এই লক্ষ্যে 5 দফা দাবি নিয়ে 11 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয় যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিয়ারের দাবি করিনি। আমরা 90-91টি দেশে পৃথিবীতে পিয়ার পদ্ধতি চালু আছে। কালো টাকা, পেশি শক্তি, প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন, একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে। এদিকে সকালে প্রায় একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে কর্মসূচি। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান অ্যান্টনিও গুতেরেস। এদিকে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর সদস্যদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক কিছু মহল অর্থ খরচ করছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দেয়া প্রাতরাশ সভায় যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। তাদের মধ্যে নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা গুতেরেসের সমর্থন চান। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে মহাসচিব বলেন, নির্বাচন ও সংস্কার কাজে সহায়তা দেবে জাতিসংঘ। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। এর আগে সকালে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট ক্যারি কেনেডি সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধান। এ সময় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক মহল অর্থ বিনিয়োগ করছে। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যারা
যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছেন। এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এবং UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় বাংলাদেশের নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু এই প্রথম তার কণ্ঠে শঙ্কা প্রকাশ পেল। খোদ সরকার প্রধান বললেন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে তিনি আগামী ফেব্রুয়ারিতেই যে বাংলাদেশের নির্বাচন করতে চান তা আবারও ব্যর্থহীন কণ্ঠে বিশ্ব নেতাদের জানিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সময় সংবাদে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে অনুসন্ধানী প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার জান্তা বাহিনীর দমন পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরল জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত 8 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সফরসঙ্গী 6 রাজনৈতিক নেতাও। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকার প্রধান। আমরা চাই যে রোহিঙ্গারা অধিকার এবং নিরাপত্তার সাথে তাদের দেশে ফেরত যাবে। কিন্তু জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর। কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায় এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ। সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে আমরা যেটাকে যেভাবে দেখি সেটাকে যেন তারাও সেইভাবে দেখে। আমরা আশা করি যে অনেকখানি আমরা একমত হতে পারবো। এদিকে সম্মেলনের আগে সোমবার জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয় 2017 সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গার ঢল নামে। রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক তো নয়, এমনকি জাতিসংঘের কোনো উদ্যোগও এখন পর্যন্ত কাজে আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি তার উপরই নির্ভর করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি, মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পথে পথে রয়ে গেছে কয়েকদিনের সহিংসতার ক্ষতচিহ্ন। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়িতে আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা রিক্সের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না।
উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উচ্ছৃঙ্খল হবে, আমাদের পরিকল্পনা তত বেশি আরো ডিটেইল হবে, আরো অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করব এবং আমরা কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কখনোই সফল হতে দেব। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। নির্বাচনী পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান বাহারুল আলম। বলেন, খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের পরও পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি আরও জানান, পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার আধ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপরও কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো সে প্রশ্ন তুলেছেন পুলিশ প্রধান। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা এই ছোটখাটো একটা যে ইস্যু নিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বিভিন্ন মহল। মোকাবেলায় সতর্ক রয়েছে পুলিশ। পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে, সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। আমরা সজাগ আছি। সম্প্রতি বাংলাদেশ থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপির কর্মী সংগ্রহের খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। এ প্রসঙ্গে আইজিপি জানান, টিটিপিতে বাংলাদেশ থেকে কারা কারা যোগ দিয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। 3 মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। তা আমরা তাকে অ্যারেস্ট করেছি। তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরও আছে কি না তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। আইজিপি জানান, দুর্গাপূজা ঘিরে এ পর্যন্ত 49টি অনাকাঙ্ক্ষিত ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বেড়েছে হজের খরচ। সাধারণে 27 এবং বিশেষ প্যাকেজে 51,000 টাকা বাড়িয়েছে হাব। এছাড়া 5,10,000 টাকা নির্ধারণ করে প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সৌদি মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধি ও যাত্রীদের ইন্স্যুরেন্স খরচ বাড়ায় ব্যয় বেড়েছে বলে দাবি করছে হাব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন 1,27,198 জন। হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় 3টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা 51,000 টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ 7.5 লাখ টাকা এবং 27,000 টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ 5.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে 5,10,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা। সাধারণ হজ প্যাকেজ
যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ 6,90,000 হলেও বেসরকারিতে 60,000 টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে 43,000 টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে 24,000 টাকা। যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ফেব্রুয়ারির মধ্যে ফিরতে পারে পাচার হওয়া অর্থের কিছু অংশ, আশা অর্থ উপদেষ্টার। ব্যবসায়ীদের বাধায় বাজারে স্বস্তি না ফেরার অভিযোগ, আতপ চাল আমদানির অনুমোদন। সনাতন ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আর ভক্তিতে পূজিত হলেন মাতৃরূপে কুমারী দেবী। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজার আয়োজনে সামিল হন নানা বয়সী মানুষ। প্রার্থনা দেশ তথা পৃথিবীর শান্তি আর সমৃদ্ধির। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া এবং প্রিন্স আরেফিন। কৈলাস থেকে মহাশক্তির প্রতীক দেবী দুর্গাকে যেভাবে নানা আচারে আবাহন করা হয় মর্তে, তেমনি কুমারী দেবীকেও আসনে করে আনা হয় মঞ্চে। মঙ্গলবার অষ্টমীর সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ঠাকুরগাঁয়ের কন্যা লাবণ্য চট্টোপাধ্যায়কে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন আর নানা অলঙ্কারে সাজিয়ে শুরু হয় দেবী দুর্গার মাতৃরূপের পূজা। মন্ত্রের সঙ্গে পদ্ম, বেলপাতা, জবা ফুল, ঘি আর অগ্নিসহ নানা উপাচার দিয়ে চলে প্রতিমার আরাধনা। আগুনকে সাক্ষী রেখে চলে ধর্মসাধকদের প্রার্থনা। অবশেষে কুমারী দেবী ভক্তদের প্রার্থনা গ্রহণ করে বর দেন ভালো থাকার। ধর্মগুরুরা জানান, নারীকে সর্বোচ্চ আসনে রাখতেই এ আয়োজন। এই ত্রিভুবনকে রক্ষা করার জন্যে দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এর আগে অষ্টমী তিথির পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির জয় হোক, এমন প্রত্যাশা ভক্ত এবং অনুসারীদের। আমরা সবসময় প্রার্থনা করব যাতে আমরা এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে সকলে বসবাস করতে পারি। খাওয়া দাওয়া, নাড়ু, মোয়া, মুরগি, তারপর সেই মাঝে আমাদের বাসায় কিছু অতিথিও আসছে গ্রাম থেকে, এইবার ঢাকার পূজাও দেখবে। মায়ের কাছে আমরা নির্দ্বিধায় আসতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। মাতৃরূপে দেবী দুর্গা পূজিত হলেন এই রামকৃষ্ণ মিশনে। কুমারী মার কাছে প্রার্থনা জানালেন ভক্তরা যাতে শান্তি আসে, সমৃদ্ধি আসে আর দেশে থাকে অসাম্প্রদায়িকতার মিলনে এক ধরনের সেতু বন্ধন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কলাবাগান মণ্ডপে আছেন সহকর্মী উম্মেহানি, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি হানির কাছে। এবং নানা আয়োজনে কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে অষ্টমীর পূজা এবং সকাল থেকে কিন্তু অষ্টমীর যে কল্পনাময় বিহিত পূজা রয়েছিল সেটিও কিন্তু শেষ হয়েছে। এবং যদি একটু বলি যে অষ্টমীর যে সবথেকে বড় আকর্ষণ কুমারী পূজা, সেটিও কিন্তু আজকে রামকৃষ্ণ মিশনে কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল এবং সেটি কিন্তু 12টার মধ্যেই শেষ হয়েছে। এবং এখন যদি বলি, এখন কিন্তু মণ্ডপগুলোতে চলছে সন্ধি পূজা। আসলে অষ্টমীর পূজার অন্তিম মুহূর্ত
মুহূর্তে আসলে নবমীর সূচনার ঠিক আগে যে ক্ষণটি থাকে সেটিকেই আসলে সন্ধিক্ষণ বলা হয় এবং সেই পুজোর আচারই কিন্তু এখন এখানে চলছে এবং সন্ধি পূজার কথা যদি বলি শাস্ত্র মতে কিন্তু সেটিকে বলা হয় যে অষ্টমী ও নবমীর সংযোগ স্থলে 24 মিনিট অর্থাৎ অষ্টমীর শেষের 24 মিনিট ও নবমীর প্রথম যে 24 মিনিট রয়েছে এই সন্ধিক্ষণে দেবী দুর্গা সর্বাধিক শক্তিশালী রূপে আসলে পূজিত হন এবং সন্ধি পূজা নিয়ে কিন্তু আরও বলা হয় যে চণ্ডী পাঠের কাহিনী অনুসারে যে মহিষাসুর বধের পূর্বে আসলে চণ্ডিকা বা চণ্ডী রূপে দেবী এক ভয়ঙ্কর দানব চণ্ডী মুন্ডকে বধ করে এবং দেবীর ভ্রমধ্যে উদ্ভাসিত হয়ে ওঠেন এবং নতুন রূপে সেটি হচ্ছে কালী এবং তিনি চণ্ডী ও মুন্ডের শিরচ্ছেদ করেন এবং আর দেবী দুর্গা সেই রূপকে আশীর্বাদ দিয়ে আসলে নাম দেন চমুন্ডা এবং এই ঘটনাটি ঘটেছিল আসলে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাই পরবর্তীতে কিন্তু সেই মুহূর্তকে স্মরণ করে কিন্তু সন্ধি পূজার আসলে এই প্রথাটি পালন করা হয় এবং এখন কিন্তু চলছে সন্ধি পূজা এবং আমাদের সারা দেশের আরও অন্যান্য মণ্ডপে রয়েছেন আমাদের আরও সহকর্মী এবং ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের গগনসাগর রোড দুর্গা পূজা মণ্ডপে। কিছুক্ষণ আগে এই মণ্ডপে কিন্তু মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মহা অষ্টমীতে কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু দেবী দুর্গার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং নিজের পরিবারের পাশাপাশি দেশের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় কিন্তু তারা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করেছেন। এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সন্ধি পূজা, অর্থাৎ সন্ধি পূজা হচ্ছে নবমী এবং অষ্টমী তিথির যে সন্ধিক্ষণ, অর্থাৎ নবমী তিথির প্রথম 24 মিনিট এবং অষ্টমী তিথির শেষ 24 মিনিটে এই 48 মিনিট সন্ধিক্ষণে কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত। এই সন্ধি পূজা 108টি মাটির প্রদীপ এবং 108টি পদ্ম ফুল দিয়ে কিন্তু দেবী দুর্গাকে পূজিত করা হয়। এখানে কিন্তু পুরীতের পবিত্র মন্ত্রে কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে প্রত্যেকটি মন্দিরে কিন্তু অর্থাৎ 1:50 মিনিটে সন্ধি পূজা শুরু হয়েছে। তার আগে কিন্তু কুমারী পূজা বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে, যদিও দেবীকে প্রতীকী কুমারীর রূপ থেকে যে এখানে যে প্রতিমা, সেই প্রতিমাতেই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করা হয়েছে। কেননা কুমারী পূজার অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সবগুলো মণ্ডপ আসলে করতে পারে না, বিধায় কিন্তু দেবীকে পবিত্র মন্ত্রেই কুমারী রূপে পূজা করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটি ব্রাহ্মণবাড়িয়ার 581টি মন্দিরে একসাথে কিন্তু আজকে অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সন্ধি পূজা চলছে। সন্ধ্যায় কিন্তু ভক্তদের ঢল নামবে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভক্তদের ঢল আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় যে গঙ্গসাবাড়ি পূজা মণ্ডপ আছে সেখানে কিন্তু মহাপ্রসাদের বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদে কিন্তু এখানে ভক্তরা কিন্তু দলে দলে বেঁধে কিন্তু এই ভোগ গ্রহণ করছেন। সন্ধ্যায় পরে কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। সার্বিকভাবে যে পূজা মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে, সন্ধ্যার পরে সেই ঢল আরও বড় হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন কলকাতা থেকে সুব্রত আচার্য, তিনি জানাবেন সেখানকার পূজার সর্বশেষ তথ্য। উজ্জ্বল, আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আপনি জানেন যে অষ্টমীর 24 মিনিট এবং নবমীর 24 মিনিট এই সময় দেবী মর্তে এসে মহিষাসুরকে বধ করেছিলেন। ইতিমধ্যেই এবারে যে দেবী এসেছেন মহিষাসুরকে বধ করার মধ্য দিয়ে দেবী দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করে নিয়েছেন এবং এরপর এই যে সন্ধি পুজোর পর পুষ্পাঞ্জলি চলছে। আমি এই মুহূর্তে উত্তর শহরতলি কাঠগোলাতে দাঁড়িয়ে রয়েছে এবং আমার পেছনে যে মণ্ডপটি রয়েছে এটি উদয়ন সংঘের পুজো, সাবেকিয়ানা পুজো এবং এই পুজোকে ঘিরে দেখলাম উৎসুক দর্শনার্থীদের ভিড়। কিছুক্ষণ আগেই সন্ধি পুজো হয়ে গিয়েছে এবং সন্ধি পুজো হয়ে যাওয়ার পর দেবীর কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই এবং দেশ দশের এবং আন্তর্জাতিকভাবে সকলের যাতে মঙ্গল হয় সেই প্রত্যাশা এবং সেই কামনাই দেবীর কাছে করছেন। এদিকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর যে আশঙ্কা করেছিল যে এবারের পুজোয় বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে মহাষ্টমীর দুপুরের পর থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু অব্যাহতভাবে চলবে।
শুধু আজকে এই সন্ধি পুজো নয়, আজকের এই মহা অষ্টমীতে অন্যতম আরেকটি ধর্মীয় আচার কুমারী পুজো। ইতিমধ্যেই আমাদের কলকাতা লাগোয়া হাওড়া বেলুড় মঠে আমরা দেখেছি যে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। একই রকম ভাবে উত্তর 24 পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এবং মঠেও কিন্তু একই রকম ভাবে কুমারী পুজোর মাধ্যমে এই যে দেবীর দশভুজা দেবীর যে আরাধনা, সেই আরাধনাও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু শেষ করলেন। তো সব মিলিয়ে সনাতন ধর্মের এই প্রধান ধর্মীয় উৎসবের এই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিন মহাষ্টমীর সন্ধি পুজোর মধ্য দিয়ে কিন্তু আজকের দিনের প্রায় অর্ধেকের যে সূচি সেটি কিন্তু শেষ হলো। তো এই ছিল আমার কাছে শহরতলি উত্তর কলকাতার কাঠগোলার উদয়ন সঙ্গের পুজো মণ্ডপ থেকে আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ তথ্য। পূজার খবর জানাতে কলকাতা, ব্রাহ্মণবাড়ী এবং তার আগে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। পাচার হওয়া অর্থ ফেরানোর অগ্রগতি তুলে ধরে ফেব্রুয়ারির মধ্যে কিছু আসতে পারে বলে আশার কথা জানান তিনি। কখনো পেঁয়াজ মরিচ সহ অন্যান্য মশলা, কখনো চাল ডাল তেল সহ নিত্যপণ্যের উচ্চমূল্য বছর জুড়ে চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন 500 দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে, এ সময় সেই অগ্রগতির কথাও জানানো হয়। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে বাধ্য বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই ফর্মালিটিজ কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব খোদ ব্যবসায়ীদের। পিপিপির মাধ্যমে দেশি বিদেশি $627 মিলিয়ন অর্থায়নে 13টি বার্থকে 6টি গ্যান্টি ক্রেন সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বন্দরকে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হলো জিসিবির আধুনিকায়নে বার্থ অপারেটরদের পক্ষ থেকে নেওয়া 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেই। মূলত 13টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্দরের জিসিবি অংশ পরিচালনা করে আসছে। বিনিয়োগের উপর নির্ভর করেই আমরা হয়তো অপারেশনাল সাইডটা দেখব এবং মেজর বিনিয়োগকারীরা মেজর পোর্শনটা তারা বহন করবে। 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক গ্যান্টি ক্রেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল NCT-তে, আর বাকি 4টি ক্রেনের স্থান হয়েছে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল CCT-তে। সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে এখানে পণ্য ওঠানামা করানো হয়। তবে বার্থ অপারেটররা পরিকল্পনা নিয়েছে জিসিবির আধুনিকায়নের, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে কয়েক হাজার কোটি টাকা। এখন তারা অপেক্ষা রয়েছে বন্দরের সিদ্ধান্তের। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ বেরানোর উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলো, বাকিগুলো 1954 সাল থেকে সেবা দিয়ে আসছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেনার বার্থে 11,29,000 টিওএস কন্টেনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য উঠানামা করেছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে। চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব এবং পরবর্তীতে তাদেরকে জানাবো।
পরিকল্পনা অনুযায়ী 627 মিলিয়ন মার্কিন ডলার মোট খরচের মধ্যে 6টি গ্যান্টিকেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন মার্কিন ডলার। বাকি 517 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। পোর্ট সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেদিকে নজর থাকবে আমাদের সবসময়। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেন বিদেশিরা করতেছে, তারা বিদেশের লোক আসতেছে, ফরেন কান্ট্রি পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফরেন কান্ট্রির বাইরে যাব না। আমার দেশের অর্থ আমাদের থাকবে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকা এনসিটি 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিসিটি 19% এবং 3টি জাহাজ ভেড়ানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দর বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি স্বাগত বিশ্বের বিভিন্ন দেশের পর্যালোচনা করছে হামাস। লন্ডনে বৈঠকের পর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারেন। দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। আমাদের মহাসচিব এবার আমেরিকার থেকে যখন ফিরবেন, ওনার কাছে অনেক মেসেজ থাকবে এবং উনি যে প্রেস ব্রিফিং করবেন, সেম টাইমস আমরা বিশ্বাস করি যে আমাদের মহাসচিব ওনার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কবে যাবেন এই দিন তারিখটা আপনারা জানতে পারবেন। নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দিবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে আসছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের অনেকে। শুধু এই শিডিউল ঘোষণা করার জন্য না, দীর্ঘদিন যে তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে একটা নির্বাচন তারা চায় এবং তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদেরকে দেশ পরিচালনা করতে চায়। সবাই চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসুক, নিরপেক্ষ সরকার এসে দেশটা অন্তত শান্তির দিকে আসুক। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে ইঙ্গিত মিলছে আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি। গেল 17 বছর ধরে দেশের বাইরে অবস্থান করে দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার সম্ভাবনায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘে প্রধান উপদেষ্টার আহ্বান সংকট সমাধানে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে রাজনীতিকদের ডক্টর ইউনূসের সফর সঙ্গে করার উদ্যোগ দলগুলোকে এক জায়গায় আনতে ভূমিকা রাখতে পারে বলে মত রাজনীতি বিশ্লেষকের, যা আগামী দিনে ইতিবাচক প্রভাব ফেলবে নির্বাচনী রাজনীতিতে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কে দেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী অবস্থানে। পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও সংশয় জনমনে। মোহাম্মদ ইউনূস দেশে যখন এই অবস্থা, বাইরে তখন ভিন্ন চিত্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপি নেতারা। আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি,
উইথ আওয়ার হাম্বল এফার্টস আমাদের যেটা আছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। নিউ ইয়র্কে দলগুলোর প্রায় অভিন্ন এই অবস্থান কি ধরনের প্রভাব ফেলবে সামনের দিনগুলোতে, এমন প্রশ্নে বিশ্লেষকরা মনে করেন এর প্রতিফলন ঘটতে পারে দেশের সামগ্রিক রাজনীতিতে। তারা রাজনীতি করেন, তাদের ওই ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে যে আমরা চাইলেই সবকিছু আমাদের মতো করে হবে, এটাও তো ঠিক না। মনে হয় যে সবার মধ্যে একটা চেঞ্জ হয়তো আসছে বিদেশে গিয়ে, বা সেখানে হয়তো ইনুস সাহেব উনি হয়তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে একটা জায়গায় হয়তো তিনি তার দিকে নিয়ে আসতে পেরেছেন। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখযোগ্য অংশ জুড়েই ছিল রোহিঙ্গা ইস্যু। এর রাজনৈতিক সমাধানে মিয়ানমার সরকার ও রাখাইনের অন্যান্য অংশীজনদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপ, স্যাংশন হতে পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে এক ধরনের পলিসি হতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট বা জাস্টিস সিস্টেমকে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করা। আমার মনে হয় তিনি এই চাপটাই বড় করে তুলে ধরেছেন। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন, যেখানে অগ্রাধিকার পাবে তহবিল সংগ্রহ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপও গৃহীত হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবন্ধে ওয়াশিংটনের দেয়া ২০ দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে। নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী, আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন। ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। বুলবুল, ফারুক, তামিম ইকবালের একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাবেক ৩ অধিনায়কের ক্রিকেটে দেয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উপদেষ্টার। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ প্রত্যাশা মতো কাজ না করাতেই তাকে সরানো হয়েছিল। যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর। জমেছিল অভিযোগের পাহাড়। অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন। কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলীক স্বপ্নের মতো, কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই।
আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতি। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ভোট যুদ্ধ উতরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ। আগে থেকেই মাঠে আছেন দুই হেভিওয়েট বুলবুল তামিম। পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই তিনজনকেই, যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত, এখানে আবেগ বা পার্সোনাল দিয়ে চিন্তা করা উচিত না। ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো ওনার আছে, তো সবার তো ভালো খারাপের দিক আছে। যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন, বুলবুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন, ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো আছে। তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা। সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয়। আমি তাদের সামনে অপশনস রেখেছিলাম যে এই 4-5 জন আছে আমার আপনারা বলেন। ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন। ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা, এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম। তার জায়গা থেকে এটা খুব প্রফেশনালি দেখা উচিত। এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা এটা একটা প্রফেশনাল পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা। ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুনশিয়ানা। বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরো সুযোগ পান। মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা, এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে, ওনার এশিয়ান রিজিয়নে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটেও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা, এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল, 10 বছর আগে থেকে আমরা শুনতাম, কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই। এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে। আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন এই সময়, একটা প্রফেশনাল বোর্ড করা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পিআর সহ 5 দফা আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি এখনো থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। এ ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। ধন্যবাদ মামুন। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।